আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ, যার শুরুটা রোববার রাতে সাকিবের এক পোস্টকে কেন্দ্র করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার 75। এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে সাকিবকে আক্রমণ করেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা। সোমবার আবারও ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ, যেখানে উপদেষ্টার সাথে সাকিবের কথোপকথনের অংশ তুলে ধরেন। শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসনের সুযোগ নেই, স্পষ্ট জানিয়ে দেন। সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। তাই নয়, সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জিস আলম, তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। বাংলাদেশের রাজনীতি একটা টার্মোইল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। পৃথিবীর সব মানুষ দেখছে যে বাংলাদেশ নামক একটি দেশ 53 বছর আগে যেটি চালু হয়েছিল, এই 54 বছরে পা দিয়ে সেটি এখন একটি টার্মোইল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। গতকাল থেকেই ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন নিউজ পেপার সগরম হয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান 14 অক্টোবরের দিকে ভারত যেতে পারে। এই নিয়ে আমাকে অনেকে ফেসবুক মেসেঞ্জারে এবং আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার বলছে, ভাইয়া কি কারণ এবং কি জন্য যাচ্ছে। বাংলাদেশের এই আজকের প্রেক্ষাপটের জন্য দায়ী 5 জন ব্যক্তির নাম বলেন। এর মধ্যে প্রত্যেকেই, আমি একদম নিঃসন্দেহে বলতে পারি, প্রত্যেকেই একজন ব্যক্তির নাম এই 5 জনের মধ্যে রাখবে, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শকের জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ, যার শুরুটা রোববার রাতে সাকিবের এক পোস্টকে কেন্দ্র করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার 75। এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে সাকিবকে আক্রমণ করেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা। সোমবার আবারও ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ, যেখানে উপদেষ্টার সাথে সাকিবের কথোপকথনের অংশ তুলে ধরেন। শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসনের সুযোগ নেই, স্পষ্ট জানিয়ে দেন। নিজের প্রতিক্রিয়া দিয়েছেন আসিফ মাহমুদ। আওয়ামী লীগকে এখনো ধারণ করে বলেই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ক্রীড়া উপদেষ্টার। যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন, ততবার তিনি আমাকে বলেছেন যে ভাই, আমাকে জোর করে নমিনেশনটা দেওয়া হয়েছে, আমি রাজনীতির সাথে জড়িত না, আমি শুধু এমপি ইলেকশনটা করেছি, এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলেই আওয়ামী লীগের রাজনীতির সাথেই আষ্টপৃষ্টে জড়িত, যেটা প্রমাণ আমরা পেলাম। যোগাযোগ করা হয় সাকিবের সাথেও। মত প্রকাশের অধিকার সবার আছে বলে মনে করেন তিনি। সে তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করছে, খেলা দেখছে কিংবা খেলা করছে, তাই না? খেলার সাথে যুক্ত ছিল এবং খুব অতপ্রত ভাবেই যুক্ত ছিল। তো সেখান থেকে একটা সম্পর্ক পেয়েছে, তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে। তো সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, কোনো কিছু না। ভার্চুয়াল যুদ্ধের মাঝে দুঃসংবাদ শুনতে হয়েছে সাকিব আল হাসানকে। অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। তবে বড় ধাক্কাটা আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে। ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন, মন্ত্রণালয় থেকে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সাকিব যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে। তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। এই তো পূর্বে এটা আমি বোর্ডকে এভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না। তাহলে কি সত্যি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায়? বিদেশি সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের মুখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমতা করে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করেননি, আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল, আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন সব অদ্ভুত কথাবার্তা বলে এসেছেন নিউ ইয়র্কে বসে, তখন তার উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই তিনি দেখতে পান না যে অদূর ভবিষ্যতেও বা নির্বাচনের পরেও আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে আবার চালু হবে, আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে। মানে এই কথাটি শুনে আমার মনে পড়ে গেল যে তার কয়েকদিন আগে 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল। তো সেই শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের তারকা ক্রিকেটার, এক নামে সারা বাংলাদেশে যাকে তো চেনে বটেই, বাংলাদেশের বাইরেও একটা বিরাট অংশের মানুষের জন্যেই বাংলাদেশ বলতেই যেই ক্রিকেটারের কথা মনে ভেসে ওঠে সেই সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার সঙ্গে শেখ হাসিনার একটা ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছিলেন শুভ জন্মদিন আপা। আর তেলে বেগুনে এই ফ্যাসিস্ট বিরোধী সরকার পুরো জ্বলে উঠেছে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, আপনারা সহস্র গালি দিয়েছেন আমাকে সাকিব আল হাসানকে বাংলাদেশের পক্ষে খেলতে না নেওয়ার জন্য, এখন বোঝা যাচ্ছে আমি ঠিক এন্ড অফ দ্য
দ্য ডিসকাশন সাকিব আল হাসান আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারবে না। সাকিব আল হাসান আবার পাল্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে লিখেছেন যে যাক এতদিনে তাহলে একজন কেউ স্বীকার করলেন যে কেন আমি বাংলাদেশের পক্ষে খেলতে পারছি না। এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া রীতিমতো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি নাকি বোর্ডের পুরো কর্মকর্তাদের সবাইকে বলে দিয়েছেন এই জীবনে এই জন্মে যেন সাকিব আল হাসানের গায়ে আর কখনো বাংলাদেশের জার্সি না ওঠে। মানে সাকিব আল হাসানের ক্রিকেট বন্ধ করা আর আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা দুই যে খুব মুশকিল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, যারা ফুঁসে উঠছেন, যারা প্রশ্নের উত্তর দিতে হলে জ্বলে পুড়ে নানা রকম অযৌক্তিক কথা বলছেন, কিংবা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রধান উপদেষ্টার মতো আমতা আমতা করে বিভিন্ন মিথ্যা কথা বলছেন, তারা জানেন তাদের পক্ষে এই দুটোর কোনোটাই সম্ভব নয়। সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে এখন দুবাই ভিত্তিক আর সংযুক্ত আরব আমিরাতের IL T20 ইন্টারন্যাশনাল লিগ T20-তে খেলবার জন্য নিলামে উঠেছেন এবং মোটা টাকায় তাকে একটা দলে নিয়েছেন মুকেশ আম্বানি, ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের। সাকিব আল হাসান পৃথিবীর হেন কোনো T20 লিগ নাই যেই লিগে তার কোনো না কোনো দলে জায়গা হয় নাই, তাকে মোটা টাকায় কোনো না কোনো দল তাদের পক্ষে খেলবার জন্য নিয়োগ করে নাই। কাজেই এই সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সি আর কোনোদিন পড়তে দেব না একথা বলে যুব ক্রীড়া উপদেষ্টা আসলে বাংলাদেশের কোনো উপকার করছেন নাকি আসলে গায়ের জোর জবরদস্তি দেখাচ্ছেন, সে প্রশ্ন তো ক্রীড়ামোদীরা করবেনই। কারণ একদিকে ক্রিকেট দলের কি অবস্থা সে নিয়ে যেমন প্রশ্ন আছে, বিসিবি নির্বাচন নিয়েও যা করলেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাতে পরিষ্কার আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা ডক্টর ইউনূস, যিনি ওই একই সাক্ষাৎকারে বলেছেন যে 50 বছর পর্যন্ত নাকি তাকে এই 86 বছর বয়সী ইউনূসকে অনেকে ক্ষমতায় থাকতে বলছেন। এবং ইউনূস ওই সাক্ষাৎকারে এও বলেছেন যে তিনি মনে করেন না, মানে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থক আছেন, তখন তিনি বলেছেন তিনি মনে করেন না এত সমর্থক আওয়ামী লীগের আছে। মানে বোঝেন আসিফ নজরুল ভাবছেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, কাজে অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রম আবার নিষিদ্ধাজ্ঞার বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারবে, সেটা তিনি মনে করছেন না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাবছেন সব সময় বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারই নিয়ন্ত্রণে থাকবে, তারই অধীনে থাকবে, কাজেই কোনোভাবেই আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে নামতে পারবেন না বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আর ডক্টর ইউনূস ভাবছেন যে তিনি যেহেতু 50 বছর থাকবেন, কাজেই আওয়ামী লীগের সমর্থক বলে কিছু নেই, চারদিকে শুধু তার সমর্থক গিজগিজ করছে। এই খায়েশটা পরিষ্কার যে এদের সকলের খায়েশ দীর্ঘ সময় বা বাকি জীবনটা তারাই ক্ষমতায় থাকবেন এটা নিশ্চিত করা কিংবা এই স্বপ্ন দেখে যাওয়া। কিন্তু বিল্লাল হোসেন মানে গ্রামের স্কুল টিচার বিল্লাল হোসেনের পুত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া না হয় সময়ে যে বদলায় তা বোঝেন না, কারণ অভিজ্ঞতার অভাব আছে, এবং যে পরিমাণ ক্ষমতার কেন্দ্রে চলে এসেছেন, গ্রামের স্কুল শিক্ষকের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সাধারণ অর্থনৈতিকভাবে নিয়মিত একটা সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া এই ছেলে, যিনি এখন AK-47 নিয়ে প্লেনে উঠে যেতে চান, কিংবা যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে তামিম ইকবাল কেন বিএনপি সমর্থিত নেতাদের নিয়ে বা বিএনপি নেতাদের পুত্রদের নিয়ে প্যানেল ঘোষণা করে বিসিবির দায়িত্ব নিতে বা বিসিবির ক্ষমতার কেন্দ্রে চলে আসতে চাইছিলেন সেটাও ঠেকিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তামিম ইকবালকে সামনে রেখে আসলে সন্ত্রাসীরা বিসিবি নির্বাচনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইছিলেন বলে তামিম ইকবাল সহ পুরো ওই প্যানেলকে নির্বাচন থেকে ছিটকে পড়তে বাধ্য করেছেন। মানে তারা মানে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসব স্বপ্ন দেখছেন, এমন কল্পনা করছেন, স্বাভাবিক। কিন্তু আসিফ নজরুল কোন জ্ঞানে এমন কথা বলছেন? কারণ তারা তো জানেন যে প্রতিটা দিন কি পরিমাণ দৌড়ের ওপর, আতঙ্কের ওপর, ভয়ের ওপর তারা আছেন। কারণ আওয়ামী লীগের রাজনীতি তারা নিষিদ্ধ করে দিয়েছেন বটে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো তারা দেশে বিদেশে কোথাও বন্ধ করতে পারেননি। এবং সেই আতঙ্কে ভয়ে আওয়ামী লীগের মিছিল কতটা ঘন ঘন হচ্ছে, আওয়ামী লীগের মিছিলের আকার কেন ক্রমাগত বাড়ছে, আওয়ামী লীগের আরো নেতাকর্মী কেন গ্রেফতার করা যাচ্ছে না, এখনো কি করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে শহরে বাসা ভাড়া করে থাকছে, এসব পর্যন্ত ঠেকাতে আইনি ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা, জবরদস্তি সব চালু রেখেছেন আসিফ নজরুলেরা। কারণ তাদের মূল আতঙ্ক যে কোনো সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে তাদের এই নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বিপুল বিক্রমে চলে আসবেন। ডক্টর ইউনূস বিদেশি সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে ওই সাক্ষাৎকারে নিউ ইয়র্কে কিন্তু এই ভয় রাগঢাক করেন নাই। তিনি বলেই দিয়েছেন, একদিকে তো বলেছেন তাকে 50 বছর লোকে চায়, কিন্তু এ কথাটাও বলেছেন যে একটা পক্ষ নাকি স্বপ্ন দেখে যে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রবল বিক্রমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং সবকিছু ঠিক আগের মতো হয়ে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবেন। তার মানে ডক্টর ইউনূস
আসিফ নজরুল এরা তো জানেন যে এদের ঘুম হারাম হয়ে গেছে এই এক দুঃস্বপ্ন দেখতে দেখতে। তাহলে অদূর ভবিষ্যতেও আমি কোনো সম্ভাবনা দেখি না, এই কথাটা যখন ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি জানেন ওই সম্ভাবনার ভয়ে প্রতিদিন কিভাবে রাতের ঘুম হারাম হচ্ছে তাদের। দেখেন, বাংলাদেশটাই এমন অবস্থায় পৌঁছেছে যে কার মুখে যে কি কথা, মানে কে যে কাকে ক্রিকেট খেলতে দেবেন, কে যে কাকে রাজনীতি করতে দেবেন, এগুলো যে কে ঠিক করছেন সে নিয়ে এক রকমের হাস্যরস প্রশ্ন তোলা যেতেই পারে। সাকিব আল হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। তাই নয়, সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জিস আলম, তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সার্জিস আলম লিখছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। মানে তিনিও নিদান দিচ্ছেন সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের জার্সি উঠতে পারবে না। কিন্তু দেখেন, এই সার্জিস আলম রক্তে কেনা বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে বসে শুধু যে প্রথমেই গত বছর সেপ্টেম্বর মাসেই মানে বন্যা ত্রাণের কোটি কোটি টাকা মেরে দিলেন তাই নয়, এরপর যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে তাকে বলা হলো, ডক্টর ইউনূস রীতিমতো তার হাতে 100 কোটি টাকা তুলে দিয়ে বললেন যে তারা যে দাবি করেন হাজার হাজার নিহত হয়েছেন, 2000 জুলাই আগস্ট মাসে নিহত হয়েছেন, নিহত এবং আহতদের একটা তালিকা করতে সার্জিস আলম 50 কোটি টাকা সেখান থেকে মেরে দিলেন। কিন্তু এখন পর্যন্ত আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকার করতে পারে নাই। এহেন সার্জিস আলম কিন্তু 2024-এর আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে এসে এমন জাদুর কাঠি পেয়েছেন যে 150 গাড়ি বহর নিয়ে তিনি তার বাড়ির এলাকায় জনসংযোগ করতে যান, হেলিকপ্টার নিয়ে যখন তখন এলাকায় চলে যান এবং গ্রামীণ শীতবস্ত্র বিতরণ করতে গেলেও হেলিকপ্টার ছাড়া তাকে তার এলাকায় যেতে দেখা যায় না। গতকাল থেকেই ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন নিউজ পেপার সগরম হয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান 14 অক্টোবরের দিকে ভারত যেতে পারে। এই নিয়ে আমাকে অনেকে ফেসবুক মেসেঞ্জারে এবং আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার বলছে, ভাইয়া কি কারণ এবং কি জন্য যাচ্ছে, কি হতে পারে। আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। মূলত ব্যাপারটা হচ্ছে ভারতের মধ্যে জাতিসংঘের একটি প্রোগ্রাম হচ্ছে। যারা জাতিসংঘে মিশনে যায় ওই সকল দেশের যত সেনাপ্রধান আছে সকলেই 14 অক্টোবর ইন্ডিয়ায় উপস্থিত থাকবে। এই বিষয় নিয়ে ইন্ডিয়ার উপপ্রধান যিনি আছেন সেনাবাহিনী রাকেশ কুমার, তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে 2 দিনের ওই প্রোগ্রামটাতে স্মরণীয় করে রাখতে চান তিনি। সেই প্রোগ্রামটার মধ্যে বিশ্বের 30টা দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবে। সেখানে ব্রাজিলের আছে, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আরো অন্যান্য অনেক দেশ, মোট 30টা দেশ অংশগ্রহণ করবে ওই প্রোগ্রামটাতে সেনাবাহিনীর প্রধানরা। এখন অনেকের প্রশ্ন যে ভারতের সেনাবাহিনীর প্রধানের সাথে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে আরো কিছুদিন আগে কথা হয়েছে। এখন আবার জাতিসংঘের একটি প্রোগ্রামে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতে যাচ্ছে। শুধু জাতিসংঘের মিশনের ব্যাপারে 2 দিন থাকবে, এই সকল প্রোগ্রামে তিনি উপস্থিত হওয়ার জন্য যাচ্ছে নাকি ভারতের সেনাবাহিনীর প্রধান এবং উপপ্রধানের সাথে আরো বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক কথোপকথন হতে পারে। এটা আমি শিওরলি বলতে পারবো না, হলেও হতে পারে, কারণ এগুলা সিকিউর বিষয়, এগুলা ফ্লাশ হয় না। কারণ একটা দেশের সেনাপ্রধান আরেকটা দেশের সেনাপ্রধানের সাথে কি কথা বলবে, কি বিষয়ে ওরা পরিকল্পনা করবে, এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা খোলাসা করবে না কোনো মিডিয়ার মধ্যে। কিন্তু এটা আপনাদেরকে বলতে পারি, সামনে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের খেলা আসবে। সেই খেলার মধ্যে আওয়ামী লীগই থাকবে মেইন খেলোয়াড়। কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন করে ফেলার জন্য বিএনপি, জামাত, ডক্টর ইউনূস অনেক চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগ ছোট মোটো খেলোয়াড় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন খুব আরামসে হয়ে যাবে। সেই কারণে তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মাধ্যমে, সংবাদ মাধ্যমে, যে আওয়ামী লীগ অক্টোবর, নভেম্বর, এই ডিসেম্বরের 3টা মাস বাংলাদেশে অরাজকতা করার প্ল্যানিং করছে, নির্বাচন বানচাল করার প্ল্যানিং করছে এবং বর্ডার দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশে চলে আসছে এই কারণে, যাতে নেতৃত্ব দিয়ে অরাজকতা সৃষ্টি করতে পারে। আরে ভাই, এ সকল প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নাই। আওয়ামী লীগের মতো তো বড় দলকে তোমরা নির্বাচন করতে দিবা না, জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিবা না, তারা কি আঙ্গুল চুষবে? তারা তাদের অধিকারের জন্য রাজপথে নামবে, সেটা অরাজকতা কি করে হলো? তোমরা তাদের অধিকার হরণ করবা, তোমরা তাদের ভোটাধিকার হরণ করবা, তারা রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে পারবে না। আমরা কোন দেশে বসবাস করছি? তাই এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে, এই ধরনের বানোয়ার কথা বলে কোনো লাভ নাই। আওয়ামী লীগের অনেক কর্মীরা নিজের দেশে আসবে, বর্ডার দিয়ে আসবে নাকি দিয়ে আসবে, একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে নিউজ ছড়িয়ে জনমনে আতঙ্ক করে লাভ নাই। আপনারা যে নিজেরা বাংলাদেশের প্রত্যেক জায়গায় মব সৃষ্টি করছেন, প্রত্যেক জায়গায় যে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করে বাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে, সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না? দেশের টাকা যে বিদেশে পাচার করা হচ্ছে, সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না? খাগড়াছড়ি যে অবস্থা 12টা বেজে গিয়েছে, সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না? সেন্ট মার্টিন যে এখন কোনো
পর্যটক যাচ্ছে না সে বিষয়ে কেন নিউজ হচ্ছে না? আমেরিকার সৈন্যরা এখনো সেন্ট মার্টিনের আশেপাশে কি করছে সে সকল বিষয়ে নিউজ হচ্ছে না কেন? শুধু আওয়ামী লীগের বিষয়টাকে ফোকাস করে জনমনে আতঙ্ক করে, মানে দেশে কিছু হলে তখন ট্যাগ লাগিয়ে দিতে পারবো, আমরা তো নিউজ করেছিলাম দেখেন আওয়ামী লীগ এগুলো করছে। আরে বেটা, দেশ ধ্বংস করছো তোরা, দেশ বিক্রি করে দিচ্ছ তোরা, দেশকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছ তোরা, মব করছো তোরা, আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করছো তোরা, আওয়ামী লীগের অনেক মন্ত্রীদেরকে স্লো বিষ দিয়ে তোরা সিস্টেমে স্লো পয়জনের মাধ্যমে তোরা হত্যা করে ফেলতেছস, এবং জেল থেকে হাসপাতালে গেলে সেখানে পর্যন্ত হাত করা পরে ওদেরকে রাখতেছস, সেখানে আমাদের সাবেক শিল্পমন্ত্রী মজিদ সাহেব পর্যন্ত মারা গিয়েছে। এটা নিয়ে তোলপার, ওই সকল বিষয় নিয়ে কোনো কথা নাই, শুধু আছে আওয়ামী লীগ ঢুকতেছে, আওয়ামী লীগ রাজপথ দখল করে ফেলবে, আওয়ামী লীগ অরাজকতা করবে। আরে বেটা, সকল কিছু আওয়ামী লীগের উপর চাপাস, কিন্তু অরাজকতা করছো তোরা, বাংলাদেশের সকল খাত দখল করছস তোরা, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিও তোরা করে রেখেছস। তোরা আরেক দেশের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছস, এই আমেরিকাকে সেন্ট মার্টিন হাতে তুলে দিচ্ছস, মানে বাংলাদেশ যাতে আমেরিকা ভালো করে কবজা করে ফেলতে পারে, যাতে তোরা ক্ষমতা থাকতে পারস। আরে বেটা, আওয়ামী লীগ যদি বাংলাদেশে ক্ষমতায় না থাকে, বাংলাদেশে যে কি পরিস্থিতি হয়, বাংলাদেশের যে সার্বভৌমত্বের হুমকি হয়, অন্য একটা দেশ বাংলাদেশে কবজা করার জন্য বসে থাকে, সেটা এখন প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ যে সভানেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতার লোভী থাকতো, আমি তো ক্ষমতায় থাকতে চাইতো, তাহলে উনি আরামসে থাকতে পারতো, কিন্তু তোদের মতো এভাবে সেন্ট মার্টিন দিয়ে দিত, বঙ্গোপসাগরের মধ্যে ঘাটি কাটতে দিত এই আমেরিকাকে। কিন্তু শেখ হাসিনা মাথা নত করেননি, ক্ষমতার লোভ করেননি, সেটাই আজ প্রমাণিত। সে কারণেই বাংলাদেশের সাধারণ জনগণ বারবার এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা আবার শেখ হাসিনাকে চাই। তাই সেনাবাহিনীর প্রধান ভারতে গিয়েছেন, জাতিসংঘের মিশনের পাশাপাশি আপনি আরো বাংলাদেশের ব্যাপার নিয়ে সিরিয়াস হবেন এবং ভারতকে আরো সহযোগিতা করবেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাতে বাংলাদেশে আবার রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারে, ভারত থেকে আসার পর আপনি সেটা নিয়ে কাজ করবেন। সেটাই আমরা যারা মুজিব আদর্শের সৈনিক এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তারা আপনার কাছে এটা আশা রাখতেই পারি। কারণ বাংলাদেশের মধ্যে এখন যে পরিমাণে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে দমন, নিপীড়ন, নিধন করা হচ্ছে, এভাবে যদি করতে থাকা হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা অস্ত্র হাতে তুলে নিবে, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। তখন কিন্তু আপনিও নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেনাবাহিনীর সাথে সাধারণ জনগণ যুদ্ধ হবে, সাধারণ জনগণের সাথে আরেকটা রাজনৈতিক দলের যুদ্ধ হবে। এতটুকু একটা ছোট দেশে এটা কাম্য না। আমরা বাঙালি জাতি, সকলে আমরা বাঙালি, হয়তোবা কেউ রাজাকার আছে, এখনো রাজাকারের নাতিপুতিরা আছে, তবুও চাই না রাজাকারের নাতিপুতিদের সাথে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিদের এখন আবার যুদ্ধ হোক, গৃহযুদ্ধ হোক। বাংলাদেশটাকে এখন আপনি রক্ষা করতে পারেন। সেই কারণে ভারত থেকে আসার পর যে প্ল্যানিং করে আসেন না কেন, ভারতের সেনা প্রধানের সাথে যেই কথোপকথন হোক না কেন, যাতে বাংলাদেশের পক্ষের কথা হোক এবং বাংলাদেশের যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে, সে ব্যাপারে আপনি নজর দিবেন। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না, বাংলাদেশে ভাই ভাই একটা নির্বাচন হয়ে যাবে, আপনি চুপ করে বসে থাকবেন, তাহলে বাংলাদেশের আপনি কি দায়িত্ব নিলেন? বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হয়ে কি লাভ হলো বাংলাদেশের জনগণের, যেখানে বাংলাদেশের 50% জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না? শেখ হাসিনাকে আপনারা সবাই মিলে তো এই কারণেই পতন ঘটিয়েছেন, যে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। শেখ হাসিনা অনেক বছর দখল করে বসে আছে, শেখ হাসিনা ফেসিস্ট। তো তাহলে এখন যারা আছে তারাও তো আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির 50% ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না বা দিবে না, তাহলে তারা তো আরো বড় ফেসিস্ট। শেখ হাসিনা 16 বছর যা করে নাই তারা তা করিয়ে দেখাচ্ছে। তো তাহলে আপনি চুপ করে বসে আছেন কেন? নাকি আপনি কারো একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? আপনার কাছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আরো ভালো কিছু এক্সপেক্ট করি, আপনি সেটা করে দেখাবেন। 1 বছরে করেন নাই, অন্তত এখন 13-14 মাস হয়ে গিয়েছে, এখন করে দেখাবেন। ভারত আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে, ভারতের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, এবং জাতিসংঘের অনেক বড় বড় দেশ আপনাকে সহযোগিতা করবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসে, সেই ব্যাপার নিয়ে। বাকিটা সম্পূর্ণরূপে আপনার উপর যে আপনি কি করবেন। আপনি যদি শুধু মাথার মধ্যে একটা জিনিস রাখেন, বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এবং বাংলাদেশে শুধু জামাত বিএনপি এরা রাজনীতি করবে, তাহলে তার দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কিছুই থাকলো না, দেশ ধ্বংসের দিকে চলে গেল। তাহলে আর গণতন্ত্রের কথা বলে লাভ নাই, শেখ হাসিনাকে ফেসিস্ট বলে লাভ নাই। আপনারা নিজেরাই হচ্ছেন ফেসিস্ট, আপনারা নিজেরাই বাংলাদেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। তাই আমি শেষবারের মতো আবারও বলছি, 13-14 মাসে যা হয়েছে হয়ে গিয়েছে। এখন সেনাবাহিনী প্রধানের উচিত খুব ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া এবং দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের রাজনীতিকে আবার চাঙ্গা করা এবং আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দেওয়া, আগামীতে যে নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগ ক্লিয়ার করে বলে দিয়েছে ডক্টর নুজের আন্ডারে কোনো নির্বাচনে যাবে না। তাহলে ডক্টর নুজকে সরিয়ে হলো একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেনাবাহিনীর উচিত সামনে আগানো। এখন সেনাবাহিনী কি পদক্ষেপ নিবে, শেষ কি খেলা খেলবে, একান্তই সেনাবাহিনীর প্রধানের উপর। অনেকে সেনাবাহিনীর প্রধানকে বিশ্বাস করতে চায় না, কারণ 13-14 মাসে ওনার কার্যকলাপের কারণে। তাই আগামীতে কি হতে যাচ্ছে এখনো আমরা কনফিউশনে আছি, সেনাবাহিনীর প্রতিটা স্টেপ কনফিউশন মনে হয়। বাংলাদেশের রাজনীতি একটা টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। পৃথিবীর সব মানুষ দেখছে যে বাংলাদেশ নামক একটি দেশ 53 বছর আগে যেটি চালু হয়েছিল, এই 54 বছরে পা দিয়ে সেটি এখন একটি টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। এই উন্নয়নশীল বিশ্বের সব দেশের রাজনীতিতেই মাঝে মাঝে টার্মোয়েল আসে, মাঝে মাঝে দুর্দিন দুর্বিপাক আসে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন পৃথিবীর ইতিহাস দেখলেও নানান সময়ে চড়াই উত্তরাই পাড়ি দিয়েই কিন্তু কোনো একটা দেশ, জাতি, মানুষের সভ্যতা, মানুষের সমাজ উন্নত হয়েছে বা অবনত হয়েছে। তো বাংলাদেশ সহ উন্নত বিশ্বে এবং তৃতীয় বিশ্বের যত রাজনৈতিক নেতা আছে, সব রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের কিন্তু এক ধরনের অবিশ্বাস আছে। অর্থাৎ নেতারা যা বলেন তা করেন না, অথবা যা করেন তা বলেন না। মুখ এবং বুক দুটা সমান বলে তারা বিশ্বাস করেন না। ইভেন ব্রিটেনে, আমেরিকাতেও নেতারা যা বলেন তা করেন, এরকম নজির খুব কমই দেখা যায়। যার কারণে রাজনীতিবিদ যে প্রজাতি, রাজনীতিবিদ যে গোষ্ঠী, এই গোষ্ঠীর প্রতি মানুষের একটা অবিশ্বাস এবং সন্দেহ সবসময় ছিল, এখনো আছে। তো যারা রাজনীতির বাহিরের মানুষ, তাদের প্রতি কিন্তু সেই রকম অবিশ্বাস অথবা তাদেরকে বিশ্বাস না করার কারণ সাধারণত থাকে না। কিন্তু
বর্তমানে বাংলাদেশে যারা শাসন করছে তারা কেউই কিন্তু নেতা ছিলেন না, মানে রাজনৈতিক নেতা ছিলেন না, কোনো দলের বড় কর্মী বা নেতা এমন কিছু ছিলেন না, তারা রাজনীতি করার ইতিহাসও তাদের নেই। যেমন ডক্টর ইউনূস 2011-এর সময়, এই 2006-7 সালে, তখন কিন্তু তিনি একবার রাজনীতিতে আসতে চেয়েছিলেন। নাগরিক শক্তি নামে একটি দল করেছিলেন, সেই দলটি পরে আর হালে পানি পায়নি। তখন তিনি বললেন যে রাজনীতি তার জন্য নয়, তিনি সেটি ছেড়ে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর অনেক দিন চলে গেল, এই ন্যাড়া কিন্তু দ্বিতীয়বার আবার বেলতলায় গেলেন। এখন ন্যাড়া আমরা শুনেছি সবসময় একবার বেলতলায় যায়, কিন্তু ডক্টর ইউনূস দুইবার বেলতলায় গেলেন। এই ডক্টর ইউনূসের দুইবার বেলতলায় যাওয়ার কারণে বাংলাদেশের ইতিহাসে এবং বাঙালির ইতিহাসে, মুসলমান বাঙালির ইতিহাসে একটা নতুন কাহিনী করতে যাচ্ছে। ডক্টর ইউনূস দ্বিতীয়বারের মতো কোনো মুসলমান বাঙালি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন। আমরা শুনেছি তার নামটি প্রস্তাবিত। এবারের নোবেলটি কিসের জন্য? আগে তো 6টি বিষয়ের উপরে নোবেল দেওয়া হতো, এই 6টি বিষয়ের সাথে এবারে আরও একটি নোবেল যোগ করা হয়েছে। সেই নোবেলটি হলো মিথ্যা কথা বলার জন্য, অর্থাৎ আপনি সততা এবং মিথ্যা বলার জন্য নোবেল পাওয়ার যে নতুন একটা ধারা চালু করছে, সেটা এই বছর ইন্ট্রোডিউস হতে যাচ্ছে, আর সেটা এই নোবেল ইউনূসকে দেওয়া হবে। মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক সময়ে মিথ্যা কথার যদি চিত্র দেখেন, আমেরিকাতে তিনি গেলেন, তিনি সেখানে গিয়ে একটি বিতর্কের জন্ম দিয়েছেন। বিতর্কটি কি? মেহেদী হাসান নামে একজন বিবিসি এবং আল জাজিরার সাবেক সাংবাদিকের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ওই সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, এই যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড আপনি নিষিদ্ধ করে রেখেছেন, তাহলে তারা রাজনৈতিক দল, আপনি কি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে? তো তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম তো আমরা নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের এই নির্বাচন কমিশন। এই যে মিথ্যাবাদী, এই যে প্যাথোলজিক্যাল মিথ্যা, এরকম মিথ্যা বলারও তো একটা মানুষের তো ওজন অনুসারে মানুষ মিথ্যা বলে না, কে আছে পৃথিবীতে? অনেক মানুষই বলে, কিন্তু মিথ্যা বলারও তো একটা ধরন আছে। আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস তার একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের যে নির্বাচন কমিশন, বাংলাদেশের কোনো আইনে, বিধিতে, কোনো জায়গায়, সংবিধানে নির্বাচন কমিশন আইন করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে, এইরকম শুধু বাংলাদেশ না, আল্লাহর দুনিয়াতে 193টি রাষ্ট্র, জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র আছেন। এই 193টি রাষ্ট্রের কোনো রাষ্ট্রে কখনো আপনি এই কোনো রাজনৈতিক দলকে ব্যান করার ক্ষমতা কোনো নির্বাচন কমিশনারকে দেওয়া হয়নি। এক, তাহলে ডক্টর ইউনূস কেন বললেন? ডক্টর ইউনূস বললেন এই কারণে, তিনি একটি নোবেল পেতে চান। সেই নোবেলটি হবে মিথ্যা বলার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। এক, তার মিথ্যা বলার আরো কিছু নমুনা দেই, তাকে তো একটা মিথ্যা বললেই নোবেল পুরস্কার দিয়ে দিবে, এটা তো হতে পারে না। তারপরে দেখেন তিনি বললেন, ওখানে মেহেদী হাসানের কাছে তিনি বলে আসলেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কর্মকাণ্ড সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ স্থগিত করা হয়েছে, যে কোনো সময় সেটা উড্র হয়ে যেতে পারে। তো যে কোনো সময় উড্র হয়ে যেতে পারে, বেশ ভালো কথা। তিনি বলেছেন যে কোনো সময় তো কিয়ামতের দিন হতে পারে, কিয়ামতের আগের দিন হতে পারে, সেটাতে কোনো ভুল নেই, মিথ্যা নেই। উনি কিন্তু সুনির্দিষ্ট টাইম বলেননি, কিন্তু এই কথাটি ঢাকায় এসে তিনি আবার বললেন কি না, এই কথাটি তো আমি বলিনি। আপনি দেখেন, আপনি যে কথাটি বলেছেন এটি কিন্তু অনলাইনে আছে, সেখানে তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন আওয়ামী লীগ ইজ সাসপেন্ডেড, দেয়ার সাসপেনশন কুড বি উইথড্রন এট এনি টাইম। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমরা ইংরেজি কম জানি, কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আজকে 20-25 বছর ব্রিটেনের ইংরেজির যে ধারাবাহিকতা, এখানকার কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি সব কিছুতেই তো ইংরেজিতেই সব কিছু চালাচ্ছি, লেখাপড়া সব ইংরেজিতেই হচ্ছে, তারপরেও আমরা কম বুঝি। কিন্তু যারা ভালো বোঝেন তাদেরকে দিয়ে আপনি ব্যাখ্যা করে দেখেন, এর দ্বিতীয় কোনো অর্থ হয় না। তো ডক্টর ইউনূস নিজে বলা কথা অস্বীকার করলেন, এই যে মিথ্যা বলাটা তার যে রক্তের ভেতরে ঢুকে গেছে, তিনি যে প্যাথোলজিক্যালি লায়ার, সেই জিনিসটা তিনি আবার প্রমাণ করলেন। 3 নম্বরে আরো একটি মিথ্যার কথা বলি, দেখেন ডক্টর ইউনূস বললেন যে বাংলাদেশের মানুষ তাকে 50 বছরের জন্য চায়। আরো আপনি খেয়াল করে দেখেন যে তার বয়স 87 বছর। 87 বছর হচ্ছে তার কাগজের বয়স। দুলামিয়া সওদাগর, মূর্খ লোকের ঘরে জন্ম, তার জন্মের সাথে আরো 2-4 বছর অ্যাড আপনাকে করতে হবে, তার মানে তার বয়স প্রায় 90 বছর। 90-এর সাথে যদি 50 বছর যোগ করেন তাহলে 140 বছর। এই 140 বছর পর্যন্ত যে একজন মানুষ বাঁচে না, কখনো বাঁচে নাই পৃথিবীতে এই পর্যন্ত, 111 থেকে কেউ 119 বছর পর্যন্ত কোনো মানুষ বেঁচেছিলেন, এইরকম আমরা ঘটনা পেয়েছি। কিন্তু 130 বছর, 140 বছর বেঁচেছেন, এরকম কোনো ঘটনা আমরা পাইনি। তাই বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ এত ধান্দাবাজ না যতটা ডক্টর ইউনূস। তারপর তিনি আরেকটি কথা বললেন কি, এখন না, ওই যে গত বছরের শেষের দিকে এবং এই বছরের জানুয়ারির দিকে, যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার পক্ষে আমি না, আমরা কোনো রাজনৈতিক দলকে ব্যান করব না। এর পরের দিনে তার পালক পুত্ররা এনসিপি, জামাত, তারপরে আরো মৌলবাদী গোষ্ঠী যারা আফগানিস্তানে যায় সাম্প্রতিক বেড়ায় এসছে, তারা গিয়ে ডক্টর ইউনূসের এই যমুনার সামনে গেলেন, সেখানে তাদেরকে ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করা হলো। আপ্যায়ন করার পর কি হলো? আপ্যায়ন করার পর তাদের দাবি অনুসারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যদি আপনাদের এখান থেকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।